আমাদের দুর্ভাগ্য যে বিএনপি যখনই ক্ষমতায় আসে তখন রাজাকার আল বদরেরা প্রধানমন্ত্রী হয়। তার পিতা শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, আবার তার পুত্র খালেদা জিয়া রাজাকার আল বদরদের মন্ত্রী পূর্ণ মন্ত্রী বানিয়েছিলেন। তার পুত্র 16 কলা পূর্ণ করলো, এখন রাজাকার পুত্রকে তিনি। এবং একটা বিষয় হচ্ছে যে এটা নিয়ে আবার জামাত এবং বিএনপির একটা অংশ সমালোচনাও কিন্তু করতেছে যে রাজাকার পুত্র প্রেসিডেন্ট মেজর হাফে আরে কি কর্নেল আলী হইতে পারলো না। কিন্তু কর্নেল আলী যে কয় নম্বর জাতীয় কয় নম্বর মুক্তিযুদ্ধটাও আমরা জানি। আর্মিদের সম্পর্কে আগে আমার একটা পজিটিভ ধারণা ছিল, কিন্তু আমি এখন আর্মি নিয়ে যত গবেষণা করতেছি 71 সালে তারা কেন মুক্তিযুদ্ধে, এটা আপনাকে আমি আগে ব্যক্তিগত হয়ে জানাবো, তারপর সেটা তো বই আকারে আসবেই। তারা মুক্তিযুদ্ধ করেছিল যেমন চাণক্য নীতিতে একটা বিদুর নীতিতে একটা কথা আছে, বিদুর নীতি সেই মহাভারত। আপনি তো আমারে সর্বনাশ করে দিয়েছেন, আপনি আমাকে মহাভারতের মহাসমুদ্রে ডুবিয়ে দিয়েছেন, কি যে একটা বুদ্ধি দিলেন। তারপরে তো পরে সে বিদুর নীতিতে একটা কথা আছে যে যদি কোনো বৃদ্ধা সতী সাজে সেটা গ্রহণযোগ্য নয়, যদি কোনো দুর্বল আপনার কথায় সব মেনে নেয় সে সৎ নিবেদিত সেটা সঠিক নয়, যদি কোনো অসুন্দরী নারীও পতিব্রতা হয় সেটাও গ্রহণযোগ্য নয়। কেন এগুলো বলেছে? যে সেই কারণ আছে। বিদুর নীতিতে একটা কথা আছে যে যখন দেখবেন যে আর বলা হয়েছে যে দেশ প্রকৃত সবল দুর্বল আপনাকে ক্ষমা করছে, এটা ক্ষমা নয়। একটা 14-15 বছরের ছেলেরা চোর দিলেন দুইটা, ও পারলো না, না মাফ করে দিয়েছে আঙ্কেল, নো, সে আমার সাথে ফাইট করার যোগ্যতা যদি থাকে আর না করে তাইলে সে নিবেদিত, তাইলে সে তেমনি সেনাবাহিনী কেন মুক্তিযুদ্ধে গিয়েছিল, আমি সরি আপনি সেনাবাহিনীতে ছিলেন, এটা নিয়ে আমি গবেষণা করে কিন্তু ভিন্ন রেজাল্ট পাচ্ছি। সেটা হলো যে তাদের আর কোনো উপায় ছিল না, ওই যে বৃদ্ধ নারীর মতো। হ্যাঁ ঠিক, আর উপায় ছিল না। যেমন দরিদ্র আপনার কথা কেন শুনে? কারণ দরিদ্রের উপায় নাই, বাধ্য কাজের পরে কেন কথা শুনে? কারণ ওর পেটে ভাত নাই, ওর পেটে ভাত থাকলে আপনার বাড়ি কাজ করে খাবে কেন? আপনার কথা শুনবে কেন? তো ওই সেনাবাহিনীরা উপায় ছিল না আর যুদ্ধ না করে খাতে ছিল বন্দুক, যুদ্ধ নেমে গেছে। আগে আওয়ামী লীগ এগুলো বলতো, আমি বিশ্বাস করতাম না, যারা বাই চান্স মুক্তিযোদ্ধা। এখন দেখি না, এই কথা সত্য। দিন যত যাচ্ছে তাদের বক্তব্য তত স্পষ্ট প্রমাণিত হচ্ছে। সর্বশেষ প্রমাণ মেথর নাকি মেজর আখতারুজ্জামান ডাইরেক্ট জামাতে যোগ দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, উনার নিয়ে আর কোনো কথা নাই, কারণ উনি যোগ দিয়ে দিয়েছে, তার চরিত্র, তিনি তার চেহারা মুখোশটা খুলে ফেলেছেন। কিন্তু মেজর হাফিজেরা, তারপর কর্নেল অলি অর্ধেক খুলে ফেলেছে, কারণ জামাতের সাপোর্টে রাষ্ট্রপতি বাপ, আবার তিনি মুক্তিযোদ্ধা, আবার তিনি ইদানিং শুনতেছে তিনি নিজে নাকি মুক্তিযুদ্ধের ঘোষক। ঠিক আছে, জিয়া আছে বড় মুক্তিযুদ্ধ, যেমন বিএনপি বলে বঙ্গবন্ধুর সে জিয়া মেলা বড়, আবার ইদানিং অলি বলতেছে সে জিয়ার সে বড়। ওরে বাপরে বাপ, সেই লোক আবার জামাত তার সমর্থন দেয়। আচ্ছা, জামাত কোন মুক্তিযোদ্ধাকে জামাত সম্মান করবে এটা আমার বিশ্বাস করতে হবে? কর্নেল অলি কার বিরুদ্ধে? তো যেটা বলতেছিলাম, তো ওই আপনি যেটা বললেন, তো সেনাবাহিনী বা রাষ্ট্রপতি এই আর এটা প্রতিদান দিল, তারেক রহমান এটা প্রতিদান দিল। তার ওই যে আসবে, আগের হাল যে দিক দিয়ে যায় পরের হাল ওই দিক দিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো তারেক রহমান এটা ভুল করছে বলা যাবে না, কারণ সে তো এটাই করবে। বরং সে যদি এখন মনে করেন ভুল করে সেই আপনার অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে যদি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বানাইতো, তাইলে সেটা আমি অবাক হইতাম। অবাক হওয়ার বিষয় ছিল তখন। আপনি দেখেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে কিন্তু মন্ত্রীও বানায় নাই, খেয়াল করছেন? তার পায়ের যোগ্য হবো না, তার জুতার টানার যোগ্য হবো না, তাদের কিন্তু মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং বহু কিছু বানায় রাখছে, পাইছে কিনা? কিন্তু তাকে কিন্তু মন্ত্রিত্ব দেয় নাই। কিন্তু তাহলে তাকে রাষ্ট্রপতি, যদি তারেক রহমান অ্যাডভোকেট ফজলুর রহমানকে রাষ্ট্রপতি বানাইতো, তাহলে আমি বরং অবাক হইতাম। একটু অবাক হয়নি, কারণ মানিকে মানিক চিনে, গিদরে চিনে কচু। না, এটা একদম আমাদের জাতির জন্য দুর্ভাগ্য, জাতির জন্য লজ্জার যে একজন রাজাকার পুত্র, সখা রাজাকারের পুত্র। আর আবার কি সুন্দর মিল দেখেন, তার মেয়ার জামাই তো সারাদিনই বিহারি, ও তো বিহারি কাউলাদি। ঠিক আছে, তো এরাই এখন এই দেশের মা বাপ। স্বাভাবিক, এই বাংলাদেশ এই জন্য এই সম্ভবত মোরারজি দেশাই বলেছিলেন ইন্দিরা গান্ধীকে যে আপনি কিন্তু দ্বিতীয় পাকিস্তান বানাইলেন যখন মুক্তিযুদ্ধে আমাদের সহযোগিতা করেছিল, দেশটা স্বাধীন হলো। নাকি বাজপেয়ী বলেছিলেন, আমার এটা কনফিউজ হয়ে যায়, কোথায় যেন পড়েছি মনে নাই, এই দুইজনের মধ্যে একজন বলেছে, হয় বাজপেয়ীজি, মনে হয় মোরারজি দেশাই হওয়ার সম্ভাবনা বেশি। উনি বোধহয় বলেছিলেন যে দ্বিতীয় পাকিস্তান বানাইলেন, তো এখন তো দ্বিতীয় পাকিস্তান হয়েই গেছে, এটাই স্বাভাবিক। আর ডক্টর হুমায়ুন আজাদ স্যারের কথা ঠিক, যেই বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের বিচার করবে,
রাজাকার আলবদর পাকিস্তান ভাঙার দায়। তো তারা তো সফল এখন শতভাগ। এটা অবশ্য আমাদেরই ভুল। আমি কিন্তু আবার না, ওই যে আবারও আপনার কথায় ফিরে যায়, ভারতীয় দর্শন পড়ার একটা প্রভাব পড়েছে। এখন আমি না ব্লেম দিতে চাই না কাউকে, আমার মনে হয় এর জন্য আমরাই দায়ী। আমরা এগুলো আজকারা দিয়েছি, দিতে হয়েছে, আমরা প্রতিবাদ করিনি, তার জন্য তো এটা সম্ভব। আমরা তীব্র প্রতিবাদ দেখাইতে পারি নাই বলেই তো তারেক রহমানের এই হিম্মত হয়েছে। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ঐক্যবদ্ধ ছিলাম না বলেই তো জামাত আজকে প্রধান বিরোধী দল, রাইট? এটা আমি মনে করি এগুলো আমাদেরই ব্যর্থতা। আগে আমাদের দিকে আমরা কি ভুল করছি সেগুলোকে বলতে হবে, পরে তারা কি করবে না করবে এটা পরে। আগে আমাদের দিকে, এটা অবশ্য ভারতীয় দর্শনের একটা গুণ, আগে নিজের দিকে আঙুল দাও যে তোমার কি কি ত্রুটি হয়েছে, অন্যজনকে অভিযোগ করো না, অভিযোগও আইনো না, কাউকে অভিযুক্ত করো না, তোমার কি ভুল যে তোমার ভুলে এগুলো হয়েছে। আসলে এটা সত্য। যেমন মনে করেন এখন ভারতে এই যে আজকারা দিতেছে, এইবারও বিদ্যুৎ নীতিতে আসে, চাণক্য নীতিতে আসে, সেম কেস। কারণ যে যোগ্যতা যার যে যোগ্যতা নাই, তাকে যখন আপনি সেই আশ্রয় দিবেন, এমনকি বিদ্যুৎ নীতিতে এটাও আছে, দেখলাম আমি ওই দিন পড়তে, আমি বিদ্যুৎ নীতি নিয়ে তো একটা বই লিখতেছি, ওইখানে গিয়ে নোট করতে গেলে পেলাম যে অপাত্রে, ওই যে বলেন অপাত্রে কন্যাদান, এটা কিন্তু ঠাট্টা করে নাই। অপাত্রে কন্যাদান মানে শুধু মেয়ে বিয়ে দেওয়া না, অপাত্রে মনে করেন যে, আচ্ছা ধরেন আমি বই পড়ি, আমাদের বই না দিয়ে বই যদি দেয়, যে লোক কোনোদিন বই হাত দিয়ে চোখে দেখে না, সে বই পড়বে? কামারের যদি আপনি বই দেন হবে? আবার আমার যদি এসে কামারের যন্ত্রপাতি আমার কাছে দেন, লাভ হবে? লাভ হবে না। তো এরকম যার যেটা কাজ, তো এদিকে আমার মনে হয় আওয়ামী লীগ এক সময় ভুল করেছিল, মৌলবাদীদেরকে মনে করেছিল এদেরকে একটু আশ্রয় দিলে ভালো হয়ে যাবে, না হয়নি। ভারত মনে করেছে যে এদের যদি প্রশ্রয় দেয়, এদের কিছু দাবি দেওয়া মেনে নেই, এদের কিছু আবদার মেনে নেই, তাহলে এরা ভালো হয়ে যাবে, না ভালো হবে না, হয় না। অপাত্রে কন্যাদান দান করতে বলা হয়েছে। আমি তো ইসলামে যেমন বলা হয়েছে যে মুসলমান ছাড়া কারো দান করা যাবে না, ইমানদার ছাড়া। আর বিদ্যুৎ নীতিতে কি বলেছে জানেন? যখন সে তো প্রধানমন্ত্রী, আপনি জানেন যে রাজা হওয়ার যোগ্য, কিন্তু দাসীপুত্র বলে তাকে তো বিদ্রোহকে তো করা হইলো না, রাজা করা হইলো না, সে কিন্তু প্রধানমন্ত্রী পদ দিতে হয়েছিল, একমাত্র প্রধানমন্ত্রী যে নিজের আত্মবিশ্বাস, নিজের আত্মমর্যাদা নিয়ে টিকে ছিল। সে কি বললো তার কাছে যখন জানতে চাইলো যে কি করা ভালো, কি তারা বললো, মহারাজ, যে অপাত্রে অযোগ্যদের যোগ্য জায়গায় দেওয়া যাবে না, যেমন তেমনি দানও করা যাবে না, অযোগ্য লোকের কাছে। তাহলে সেই দান, এমনকি জ্ঞান দানও করতে না করছে অপাত্রে। জ্ঞান যে যে ভালো মানুষ, তাকে জ্ঞান দিতে বলা হয়েছে, দান এবং জ্ঞানকেও তো সতর্ক করা হয়েছে। সেখানেও কোনো ধর্মের কথা, ইসলামে জানোয়ার বলে দিয়েছে মুসলমান ছাড়া কারো দান করতে পারবে না, ওইটা আলাদা, এটা টোটালি। কিন্তু এইখানে বলছে যে অপাত্রে তুমি দিবা না, এটা বলা হয়েছে। তো এইখানে ভারত একটু অপাত্রে জ্ঞান দান করতেছে, ভারত একটু অপাত্রে অন্য কিছু অর্থ সম্পদ দান করতেছে, বা তার ক্ষমতা দেখাচ্ছে না। এটা ভারতকে ভুগতে হবে। আওয়ামী লীগকে যেমন ভুগতে হয়েছে, ভারতকেও ভুগতে হবে। তবে খুব সম্ভবত ডিসেম্বরের পরে থেকে ভারত আস্তে আস্তে আরো শক্ত হয়ে, কঠিন হয়। অলরেডি আজকে জেনেছেন যে ভারত সরকার ঘোষণা করেছে যে তারা জ্বালানি তেলের উপর শুল্ক দ্বিগুণ করে ফেলেছে। মানে আস্তে আস্তে, বুঝতে পারছেন তো, ওই দিকে যাচ্ছে। এই যে আমাদের জাতীয় ভাইয়া, কাঠ ভাইয়া, যে ছেলে খেলা খেললো, ভারতের সাথে ফাতরামি করলো, অ্যাকশন কিন্তু আজকে থেকে শুরু, 23 তারিখ না, আজকে থেকে অলরেডি তারা জ্বালানি তেলের ট্যাক্স দ্বিগুণ করে ফেলেছে। এরপর একদিন বলবে আমি তো দিতে পারতাছি না। স্বাভাবিক। তবে আমাদের দুর্ভাগ্য যে আমাদেরই ভুলে, প্রথমত আমাদের ভুলে, আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে, সেটা সরকারেই থাকেন আর বাইরে থাকেন তারা, আর ভারত, এই দুইজনেরই ভুলে এই বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী মৌলবাদ আজকারা পেয়েছে, আমি মনে করি। আর তারই সর্বশেষ কুফল হলো মির্জা ফখরুলের মতো রাজাকারের পুত্র আজকে রাষ্ট্রপতি। এটা আমাদের জাতির জন্য লজ্জার, মুক্তিযুদ্ধের জন্য লজ্জার, মুক্তিযোদ্ধাদের জন্য লজ্জার, যারা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে তাদের জন্য লজ্জার। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। শেখ ফরিদ ভাই, যে কথাটি আপনি বলেছেন যে বাংলাদেশ আর্মির কিছু লোক কেন মুক্তিযুদ্ধে গিয়েছিল, কি কারণে যেতে বাধ্য ছিল, এই বিষয়টি নিয়ে আমি জীবনে আপনার কাছ থেকে প্রথম শুনেছি এই কথা তা না। এক ঘটনা আমার সাথে ইতিপূর্বে অনেকে আলাপচারিতা হয়েছে, যে আসলে এবারে যে ঘটনাটি হচ্ছে সেটি হচ্ছে, যদি কেউ আর্মিতে চাকরি করে থাকে, যদি এরকম কেউ শুনে থাকে, তাহলে বুঝবেন যে কথাটা কতখানি সত্য। মানে ধরেন এখানে বাংলাদেশ আর্মির যে অংশটি ছিল এপাশে, তারা সবাই এখন ধরেন যুদ্ধে নেমে গেছে, মুক্তিযুদ্ধ করতেছে সবাই পাকিস্তানের এগেনস্টে।
সুতরাং যদি ওইখানে মনে মনে যারা হচ্ছে কি রাজাকার ছিল, তাদের তো কিছু করার নাই। কিছু তো করার নাই, তাদের তো মুক্তিযুদ্ধ ছাড়া তো নেই। তারা তো পাবলিক না। আপনার ব্যাটালিয়ন নেমে গেছে, আপনার কোম্পানি নেমে গেছে, আপনার ব্রিগেড নেমে গেছে, আপনার নাম তো বাধ্য। আপনি নামতে বাধ্য না, তো আপনারা মারি ফেলবে এরা। আপনি তো ফায়ারিং স্কোয়াডে যাবেন, হ্যাঁ, কোর্ট মার্শাল, আপনার নাম তো এই বাধ্য। জন্যই- এই জন্য যে সবাই মুক্তিযোদ্ধা এই কথাটি কিন্তু নয়। যেমন কর্নেল ঠিক না। অলিকে আমি কোনোভাবেই মুক্তিযোদ্ধা মনে করি না। প্রশ্নই আসে না। মেজর আখতারুজ্জামান মুক্তিযোদ্ধা নয়। এদের আখতারুজ্জামান যে এখন কি এরকম অনেক অনেক আর্মি লোকজন আমি চিনি। যারা বীর বিক্রম, বীর উত্তম, এগুলো যারা আছে, এদের নামে যথেষ্ট সন্দেহ আছে। হ্যাঁ, সন্দেহ আছে তো। ভাই বীরুত্তম কি কারণে দেয়, আর তার মনের মধ্যে আসলে সে কি নিয়ে কিভাবে কোথায় কি যুদ্ধ করছে। যেমন জিয়াউর রহমানকেই তো আমি এই ক্যাটাগরির মুক্তিযোদ্ধার মধ্যে ফেলি। কারণ সেটা যদি না হয় তাহলে আপনি কোন কি যুক্তিতে জামাত ইসলামকে আবার বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিলেন? আচ্ছা, একটা জিনিস বলি। জি, আমার সাথে আওয়ামী লীগের বিরোধ হলো, ধরে নিলাম, আমার তো সবাই আওয়ামী লীগের দালাল বলে। আমার সাথে আওয়ামী লীগের বিরোধ হওয়া মানেই কি আমি স্বাধীনতা বিরোধীদের সাথে জোট করবো? আমি না, এইটাই তো আমি বলছিলাম। এইটাই হচ্ছে গিয়ে আমি এই জুলাই বা জুলাইয়ের আগে থেকে বলতে বলতে আসছি যে আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়া আমরা জামাতকে করছি। পুনর্বাসিত, হ্যাঁ, এটা তো হতে পারে না। আমি টিটুর সাথে আমার বিরোধ আছে, এর মানে কি এই যে টিটুর জায়গায় আমার চরম শত্রুকে আমি প্রতিষ্ঠিত করবো? এটা হয়? অন্তত আদর্শিক ভাবে তো টিটু ধরে। এখন আমি চাই যে ধরে নেন ওবায়দুল কাদের মন্ত্রী না থাকুক, মনে করেন হাসান মাহমুদ মন্ত্রী না থাকুক, মনে করেন শামীম হোসেন মন্ত্রী না থাকুক, মনে করেন বললাম যে আমির জামান ভাই মন্ত্রী হবে না, সেই ইচ্ছাই। তার মানে কি ওখানে আমি রাজাকারকে চাইবো? এটা কি হয়? না, তার মানে এই না যে এখানে আমি এর বিনিময়ে এর ইনস্টেড অফ হিম আমি রাজাকার চাইবো। হয় না তো। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, বীর উত্তম, বীর বিক্রম, আপনি কি করে আপনি রাজাকারের পাশে? আমি শেখ ফরিদ বসতে পারি না। আমি শুধু মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েছি, গল্প, আমি বসতে পারি না। আমাকে যদি কালকে জামাত বলে যে ফরিদ তোরে মন্ত্রী বানাবো, প্রশ্নই আসে না, তারপর তো তাদের পক্ষে আমি যাবো।